আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় রোজ বাংলা ইউটিউব চ্যানেল। আজকের এক্সক্লুসিভ 10টি বাছাই করা খবর বিস্তারিত জানিয়ে দেব আপনাদেরকে, তাই শেষ পর্যন্ত থাকবেন। আর অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে বেশি বেশি মানুষের কাছে গুরুত্বপূর্ণ খবরগুলো পৌঁছে যায়। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন এসে থাকলে, এবং তার পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের আপলোড করা খবরগুলো আপনি দেখতে পারবেন প্রত্যেক দিন সবার প্রথমে। চোখ রাখবো আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবরটির দিকে। বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেবে কেন্দ্রীয় সরকার। 70 কোটি টাকা ফেরত চেয়ে উৎপাদক সংস্থাকে চিঠি রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। কোভিড সংক্রমণ রুখতে তৎপর রাজ্য সরকার রাজ্যবাসীকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন বা প্রতিষেধক দেওয়ার জন্য ভ্যাকসিন কিনছিল এতদিন ধরে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সেই মতো বিভিন্ন টিকা উৎপাদক সংস্থাকে ইতিমধ্যেই অগ্রিম টাকাও দিয়েছে রাজ্য সরকার। 18 থেকে 44 বছর বয়সীদের দেওয়ার জন্য প্রায় 5 কোটি টিকা কেনার পরিকল্পনা নেয় রাজ্য সরকার। কিন্তু কেন্দ্রীয় সরকার পরবর্তীকালে ঘোষণা করে বিনামূল্যে সমস্ত রাজ্যকেই করোনার টিকা দেবে কেন্দ্রীয় সরকার। আর এই ঘোষণার পর থেকেই রাজ্য সরকারের তরফে টাকা ফেরত চেয়ে উৎপাদক সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে। অগ্রিম অর্থ যাতে দ্রুত ফিরে পাওয়া যায় সেই চেষ্টাই চলছে রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু করোনার টিকা উৎপাদক সংস্থার কাছ থেকে এখনও পর্যন্ত কোনো উত্তর আসেনি বলে জানা যাচ্ছে। কবে টাকা ফেরত পাওয়া যাবে সে বিষয়ে কোনো তথ্য এখনও নেই রাজ্যের হাতে। প্রায় 70 কোটি টাকা অগ্রিম দেওয়া হয়ে গিয়েছে উৎপাদক সংস্থাগুলোকে। সেই টাকা ফেরত না পাওয়া গেলে যথেষ্টই ক্ষতির মুখে পড়বে রাজ্য সরকার। এমনিতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের কোষাগারে পর্যাপ্ত অর্থ নেই, কেন্দ্রীয় সাহায্যের প্রয়োজন রয়েছে। সাহায্য চাইলেও কেন্দ্র তা দিতে চায় না। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগেই ঘোষণা করেন দেশের সংস্থাগুলোতে উৎপাদিত করোনা ভ্যাকসিনের 75% কিনবে কেন্দ্র। তা বিভিন্ন রাজ্যের মধ্যে বন্টন করবে তারাই বিনামূল্যে। রাজ্যগুলোকে আর নিজে থেকে ভ্যাকসিন নিতে হবে না নিজের অতিরিক্ত টাকা খরচা করে। 21শে জুন যোগ দিবসের দিন থেকে রাজ্যগুলোর হাতে বিনামূল্যে সেই করোনার টিকা বা ভ্যাকসিন তুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। অপরদিকে পিএম কেয়ার্স ফান্ড থেকে বরাদ্দ প্রায় 42 কোটি টাকা। বাংলায় জোড়া করোনা হাসপাতাল তৈরি করছে কেন্দ্রীয় সরকার। কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বাংলায় করোনা হাসপাতাল তৈরি করার অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। সেই কথা রাখলেন নরেন্দ্র মোদী। বহরমপুর এবং কল্যাণীতে জোড়া করোনা হাসপাতাল তৈরির কাজ শুরু করে দিল ডিআরডিও। জানা গিয়েছে পিএম কেয়ার্স তহবিল বা ফান্ড থেকে প্রায় 42 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অধীর রঞ্জন চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বহরমপুরে 500 বেডের একটি অস্থায়ী করোনা হাসপাতাল তৈরির অনুরোধ জানিয়েছিলেন। তখন প্রধানমন্ত্রী আশ্বাস দেন দ্রুত তার লোকসভা কেন্দ্রে একটি বড় অস্থায়ী করোনা হাসপাতাল তৈরি করা হবে। সেই কথা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে রাজ্যের 2 জায়গায় অস্থায়ী করোনা হাসপাতাল তৈরির কাজ শুরু করে দিয়েছে ডিআরডিও বলে জানা গিয়েছে। শুধু বহরমপুরে নয়, কল্যাণীতেও একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করা হবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি অধীরের অনুরোধ ছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজে একটি অক্সিজেন প্ল্যান্ট তৈরি করার। ইতিমধ্যেই সেই প্ল্যান্ট তৈরি শুরু করে দিয়েছে ডিআরডিও বলে জানা যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। কেন্দ্রের পূর্ণমন্ত্রী হতে চলেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও উত্তরবঙ্গ থেকে মন্ত্রী হতে চলেছেন নিশীথ প্রামাণিক। বিস্তারিত আপনাদেরকে জানাবো। বিজেপির কাছে আপাতত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বাংলার সাংগঠনিক পরিবর্তন। কারণ একদিকে মুকুল রায়ের মতো সিনিয়র নেতা তৃণমূলে প্রত্যাবর্তন, আর অন্যদিকে মুকুলের হাত ধরে ভোটের আগে যারা বিজেপিতে এসেছিলেন তাদের দলে রেখে দিতে পারা। সেই লক্ষ্যে প্রাথমিকভাবে 2টো পদক্ষেপ নিতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। প্রথমত রাজ্যের সভাপতি বদল, দ্বিতীয়ত মুকুল ঘনিষ্ঠ কোনো নেতাকে বিশেষ পদ দেওয়া। রাজ্য সভাপতি বদল দরকার বলে মনে করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ সূত্রের খবর, রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে তালমিল হচ্ছে না তা বিলক্ষণ বুঝতে পারছেন তারা। এমনকি শুভেন্দুর দিল্লি যাওয়া থেকে 50 বিধায়ক নিয়ে রাজভবন যাত্রার কর্মসূচি সব ক্ষেত্রেই বোঝাপড়ার অভাব প্রকট হয়েছে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের মধ্যে। সূত্রের খবর, দিলীপ ঘোষকে তাই কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী করে দিল্লি নিয়ে আসতে চাইছেন শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্ব। সেক্ষেত্রে দিলীপকে পূর্ণমন্ত্রী করার কথা ভাবা হচ্ছে। জানা যাচ্ছে স্বাস্থ্য অথবা কয়লা দপ্তরের দায়িত্ব দেওয়া হতে চলেছে দিলীপ ঘোষকে। কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে এই দুটির মধ্যে যে কোনো একটি দপ্তরের পূর্ণ দায়িত্ব পেলে এ রাজ্যে অনেক বেশি কাজ দেখানোর সুযোগ পাবেন দিলীপ ঘোষ। পাশাপাশি সূত্রের খবর, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিককে রাষ্ট্রমন্ত্রী করতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব। সাংসদ থাকার পরেও
এই বিধানসভা ভোটে দিনহাটা থেকে জিতে আসেন মুকুলের হাত ধরে বিজেপিতে আসা নিশীথ প্রামাণিক। বিধায়ক পদ ছেড়ে সাংসদ থেকে যান। শুধু তাই নয়, নিজের জেলায় বিজেপির চোখ ধাঁধানো সাফল্য এনেছেন নিশীথ প্রামাণিক। তাকে কেন্দ্রে মন্ত্রী করে তাই এক ঢিলে দুই পাখি মারতে চাইছেন মোদি শাহ জুটি, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। চোখ রাখবো পরের গুরুত্বপূর্ণ খবরটির দিকে। দুঃসময়ে পাশে থাকায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিজের সম্পূর্ণ সম্পত্তি লিখে দিলাম, ঘোষণা শোভন চট্টোপাধ্যায়ের। বান্ধবী বৈশাখী ব্যানার্জির নামেই এবার তার সমস্ত সম্পত্তি লিখে দিলেন শোভন চ্যাটার্জি। নিজের স্থাবর অস্থাবর সম্পত্তি বৈশাখীর নামে লিখে দিয়েছেন এদিন তিনি, এমনটাই ঘোষণা করলেন শোভন চ্যাটার্জি নিজেই। প্রসঙ্গত, শোভন চ্যাটার্জির সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে তার স্ত্রী রত্না চ্যাটার্জির। প্রায় 4 বছর ধরে আলাদা থাকেন শোভন চ্যাটার্জি। স্ত্রী এবং সন্তানদের সঙ্গে থাকেন না তিনি। বান্ধবী বৈশাখী ব্যানার্জির সঙ্গে গোল পার্কের বহুতলের ফ্ল্যাটে 4 বছর ধরে রয়েছেন শোভন চট্টোপাধ্যায়। এ প্রসঙ্গে শোভন চ্যাটার্জি দিন বলেন, দুঃসময়ে আমি পাশে পেয়েছি বৈশাখীকে। আমার সঙ্গে ওর সম্পর্ককে মর্যাদা দিতে চাই আমি। আমার স্থাবর অস্থাবর সম্পত্তির শুধু পাওয়ার অফ অ্যাটর্নি নয়, সব কিছুই লিখে দিয়েছি আমি বৈশাখী ব্যানার্জিকে। আমার অবর্তমানে নয়, এখন থেকে সব কিছুর অধিকারিণী বৈশাখী। এর পাশাপাশি শোভন চ্যাটার্জি বলেন, 22 বছর ধরে আমার স্ত্রী রত্না চ্যাটার্জির সঙ্গে ছিলাম। সমস্ত অধিকারও দিয়েছিলাম রত্না চ্যাটার্জিকে, কিন্তু সেই অধিকারের অপব্যবহার করেছে রত্না চ্যাটার্জি। ব্যভিচারিতা করেছে রত্না, এমনটাই অভিযোগ করেছেন শোভন চট্টোপাধ্যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন। সোনার গয়নায় আজ থেকে হলমার্ক থাকতেই হবে, বাধ্যতামূলক করা হলো এই নিয়মটি। বিস্তারিত জানাবো। আজ থেকে সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামূলক করল কেন্দ্র সরকার। গ্রাহকের স্বার্থের কথা মাথায় রেখে এই বিশেষ ঘোষণা জারি করেছে ক্রেতা সুরক্ষা মন্ত্রক। যদিও একবারে নয়, ধাপে ধাপে এই প্রক্রিয়া চালু হবে দেশে। প্রথম পর্যায়ে দেশের মোট 256টি জেলায় এই নিয়ম লাগু হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। বস্তুত হলমার্কিং হচ্ছে সোনার খাঁটিত্বের সার্টিফিকেট। এতদিন স্বর্ণ ব্যবসায়ীদের ইচ্ছের ওপর তা নির্ভর করত, এবার সরকার তা আবশ্যিক করে দিল। কেন্দ্রের বক্তব্য, এর ফলে গ্রাহকরা নির্দিষ্ট দাম অনুযায়ী সোনা কেনাবেচা করতে পারবেন। তাদের প্রতারিত কিংবা ঠকে যাওয়ার ঝুঁকিও কমবে, পাশাপাশি গয়নার বিশ্বাসযোগ্যতাও বাড়বে। উল্লেখ্য, গত 15ই জানুয়ারি এই নিয়ম চালু হয়েছিল। গয়না বিক্রেতাদের গাইডলাইন মেনে চলার সময়সীমাও 1 জুন পর্যন্ত বেঁধে দেওয়া হয়, কিন্তু তাদের একটা বড় অংশ কোভিডের কথা জানিয়ে সরকারকে সময় বাড়ানোর আর্জি জানায়। এরপর নতুন গাইডলাইন 15ই জুন স্থির হয়। এদিকে নতুন বিধির কথা শুনে গ্রাহকরা অনেকেই ফাপড়ে পড়েছেন। বিশেষ করে পুরনো সোনার ক্ষেত্রে কি হবে, এই নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে অনেকের মতে। যদিও কেন্দ্রীয় সরকারের আশ্বাস, হলমার্কিংয়ের নিয়ম শুধুমাত্র সোনা বিক্রেতাদের জন্যই প্রযোজ্য, ক্রেতাদের এ নিয়ে চিন্তার কিছু নেই। তাছাড়া গয়না বিক্রেতারা গ্রাহকদের কাছ থেকে হলমার্ক ছাড়া সোনা কিনতে পারবেন, সে নিয়ে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে কোনো অসুবিধা থাকছে না। এর পাশাপাশি আরও কিছু ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে। যে সকল ব্যবসায়ীরা বার্ষিক টার্নওভার 40 লাখের কম, তারা আবশ্যিক হলমার্কের আওতা থেকে রেহাই পাবেন। তাছাড়া হলমার্কের জন্য পর্যাপ্ত সময় দিতে আগামী বছরের আগস্ট মাস পর্যন্ত পাইকারি এবং খুচরো ব্যবসায়ীদের ওপর জরিমানা লাগু হবে না বলেও জানানো হয়েছে। আপাতত দেশে 14, 18 এবং 22 ক্যারেটের সোনাই বিক্রি হবে। পাশাপাশি সোনার ঘড়ি, পেন কিংবা কুন্দন, জড়োয়ার মতো অন্যান্য সামগ্রীকে হলমার্কিং থেকে ছাড় দেওয়া হয়েছে। বড় খবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গেই বেতন বাড়ছে 32,400 টাকা পর্যন্ত। ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির অপেক্ষারত কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর আসতে চলেছে। আগামী 26শে জুন ডিএ নিয়ে বৈঠক হতে চলেছে। একটা লম্বা সময় ধরে ডিএ বৃদ্ধির অপেক্ষারত কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এই বৃদ্ধির ফলে বেতন প্রায় 32,400 টাকা পর্যন্ত বাড়তে চলেছে। তাই লম্বা সময় ধরে ডিএর অপেক্ষারত কেন্দ্রীয় সরকারি কর্মীদের অপেক্ষার দিন অবশেষে শেষ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। 1 জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়তে চলেছে। 17% থেকে বেড়ে ডিএ হবে 28%, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। রাজ্যপাল জগদীপ ধনকরকে এবার তুলোধনা সিপিআইএমের। মমতার সুরেই কার্যত সুর মেলালেন বিমান বসু। রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের সংঘাত নতুন কিছু নয়। রাজ্যের রাজ্যপাল হিসেবে আসার পর থেকে একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তীব্র সংঘাত লেগেই রয়েছে তার। সম্প্রতি বিধানসভা নির্বাচনের পর রাজ্যে সৃষ্টি হয়ে অশান্তি নিয়ে সংঘাত তুঙ্গে রাজ্যপাল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই প্রেক্ষিতে রাজ্যপাল বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে
একদিকে যেমন তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, অন্যদিকে বিজেপির সুরে কার্যত সুর মিলিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন একাধিকবার। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে সুরে রাজ্যপালের বিরোধিতা করেছেন, এবার কার্যত সেই একই সুরে রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরোধিতা করছে সিপিএম। এদিন সাংবাদিক বৈঠকে বিমান বসু মন্তব্য করেছেন, রাজ্যপাল আদতে তার সাংবিধানিক সীমা লঙ্ঘন করছেন। রাজ্যে যেখানে যাচ্ছেন সেখানে বিজেপি নেতাদের সঙ্গে যাচ্ছেন এবং একজন বিজেপি নেতার মতো কাজ করছেন রাজ্যের রাজ্যপাল। এই ধরনের আচরণ কখনোই কোনো রাজ্যের রাজ্যপাল করতে পারে না বলে উল্লেখ করেছেন বিমান বসু। এই মন্তব্য শুনে বোঝা যাচ্ছে যে মূলত মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের মন্তব্য রাজ্যপালের বিরুদ্ধে করেন, ঠিক একই ধরনের মন্তব্য এদিন করলেন বিমান বসু। তাই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে রাজ্যপালের বিরোধিতা করে আদতে এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করছে সিপিএম। তবে শুধু এখানেই থেমে না থেকে বিমান বসু এদিন আরও বলেন, রাজ্যপাল রাজভবনে বিজেপি নেতাদের সঙ্গে বসে চা খাচ্ছেন, বৈঠক করছেন। এই দৃশ্য এর আগে কখনো দেখেনি বাংলা। এর পাশাপাশি ভ্যাকসিন থেকে শুরু করে অতি প্রয়োজনীয় ওষুধের ওপর জিএসটি চাপানোর ইস্যুতেও বিজেপিকে তুলোধনা করেছেন এদিন বিমান বসু। সর্বশেষে দেখে নেব ওয়েদার রিপোর্ট কেমন থাকবে রাজ্যের আবহাওয়া। শুরুতেই উত্তরবঙ্গের দিকে চোখ রাখবো। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় অর্থাৎ 17 জুন বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24 ঘন্টায়। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 18 জুন শুক্রবার সকাল পর্যন্ত আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে হিমালয়ের পাদদেশের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি 3 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আগামী 4 থেকে 5 দিন দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। অপরদিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তার পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 18 জুন শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী 4 থেকে 5 দিন দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। বিদায় নিচ্ছি, এখানেই ফিরে আসবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আপনাদের প্রিয় রোজ বাংলা ইউটিউব চ্যানেল।